মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন যারা যোগ্য তাদের যদি যোগ্যতা প্রমাণিত হয় উনি নিজেই শিক্ষা দপ্তর থেকে সমস্ত পেপারগুলো আবার চেক করবেন, দেখবেন। যারা অযোগ্য তাদেরকে টার্মিনেট করার একটা কথা বলা হয়েছে লাস্ট জাজমেন্টে, কিন্তু তার সাথে আমরাও জড়িয়ে পড়েছি। এসএসসি যে আছে আমাদের কমিশন যিনি আছেন ওনারা যাতে আমাদের যোগ্যদের তালিকা অ্যাজ পার রিপোর্ট অফ সিবিআই আর ওনাদের কাছে যদি কোনো মিরর ইমেজ থাকে ওনারা যাতে সেটা জমা দেন। সুপ্রিম কোর্ট থেকে তো আর বলা যাবে না যে কে যোগ্য বা অযোগ্য। আমার মনে হয় এসএসসিকেই সেটা ক্ল্যারিফাই করা উচিত এবং আমাদের যোগ্যদের আলাদা তালিকা অবশ্যই রয়েছে। নেক্সট যদি কোনো পরীক্ষা হয় আমরা যারা শেয়ার ক্যান্ডিডেট আছে আমার দিতে অসুবিধা নেই, হয়তো অনেকে পাস করে যাবে কিন্তু অনেকে পাস নাও করতে পারে। নেতাজি ইন্ডোরে সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং মুখ্যমন্ত্রীর যে টানা 1 ঘন্টা যাবৎ বৈঠক হলো, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের আশ্বস্ত করলেন যে এই মুহূর্তে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু যোগ্য এবং অযোগ্যদের কিভাবে বাছাই হবে এটা নিয়ে কিন্তু অবশ্যই দ্বন্দ্ব রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন শিক্ষক রয়েছেন, তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী কি আশ্বস্ত করলেন? মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন যারা যোগ্য তাদের যদি যোগ্যতা প্রমাণিত হয় উনি নিজেই শিক্ষা দপ্তর থেকে সমস্ত পেপারগুলো আবার চেক করবেন, দেখবেন। তো সেক্ষেত্রে আমাদের চাকরি কন্টিনিউ হতে পারে। উনি সেই আশ্বস্ত করলেন যদি আমাদের যোগ্যতা প্রমাণিত হয় বা নতুন যে সিলেকশন প্রসেসের কথা বলেছেন কীভাবে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট বেসিক্যালি হচ্ছে আমাদের যোগ্য এবং অযোগ্যের পার্থক্য যেটা সেটা সিবিআইয়ের যে রিপোর্ট তাতে অলরেডি করা আছে। জনমানসে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে যোগ্য এবং অযোগ্য পার্থক্য করা নেই বা পার্থক্য অনেকদিন ধরেই করা রয়েছে, যে পার্থক্যের ভিত্তিতে যারা অযোগ্য তাদেরকে টার্মিনেট করার একটা কথা বলা হয়েছে লাস্ট জাজমেন্টে, কিন্তু তার সাথে আমরাও জড়িয়ে পড়েছি। ঠিক আছে, কিন্তু আমাদের এগেনস্টে কোনো প্রুফ নেই। পরীক্ষা হয়েছিল, পরীক্ষার ইন্টারভিউ যেরকম হয়, ভেরিফিকেশন যা হয় সঠিকভাবেই সব কিছু হয়েছিল। তাতে কোনো ওএমআর শিট দেখা গেছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা হয়েছিল, যেগুলো পরবর্তীকালে পাওয়া গেছিলো সিবিআই তদন্তের মাধ্যমে। ওনাদের এবং প্লাস হচ্ছে যারা র্যাঙ্ক জাম্প কিছু কেস হয়েছিল তাদেরকে একসময় বাদ দেওয়া হয়েছিল, তারপরে আবার সেটা সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্টে আগে হাইকোর্টেও বাদ হয়েছিল সবারটা। ঠিক আছে, তো আমাদের দাবি ছিল এটাই যে যাতে এসএসসি যে আছে আমাদের কমিশন যিনি আছেন ওনারা যাতে আমাদের যোগ্যদের তালিকা অ্যাজ পার রিপোর্ট অফ সিবিআই আর ওনাদের কাছে যদি কোনো মিরর ইমেজ থাকে ওনারা যাতে সেটা জমা দেন। তো আমরা ঠিক জানি না ওনারাও জমা দিয়েছেন কি দেননি। যাই হোক, সুপ্রিম কোর্ট থেকে তো আর বলা যাবে না যে কে যোগ্য বা অযোগ্য। আমার মনে হয় এসএসসিকেই সেটা ক্ল্যারিফাই করা উচিত এবং আমাদের যোগ্যদের আলাদা তালিকা অবশ্যই রয়েছে, এটা আমরা পুরোপুরি বিশ্বাস করি। এবং আমাদের যে আমরা যে অযোগ্য তার কোনো প্রমাণ নেই। যদি যোগ্যদের আলাদা কোনো তালিকা থাকে তাহলে সেটা আগে কেন দেখানো হয় না? সেই যে রায়টা এটা আমার কাছে একদমই সঠিক মনে হয়নি, এটা ঠিক সঙ্গতিপূর্ণ মনে হয়নি রায়টা। যেহেতু কোনো প্রমাণ নেই তাহলে সেক্ষেত্রে আমি কী করে সবাইকে বাদ দিতে পারি? হ্যাঁ, পরীক্ষা ব্যবস্থায় কিছু ত্রুটির কথা ওনারা বলেছেন, তো পরীক্ষা তো আমরা নিইনি বা ইন্টারভিউ আমরা ডাকিনি, তো আমরা তো পরীক্ষা ব্যবস্থায় যা করতে বলা হয়েছে সব করেছি। তো সেক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থার যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটা যে পরীক্ষা নিয়ামক সংস্থা ওনারা দেখবেন সেই বিষয়টা। আমাদের এটাই দাবি ছিল। তো মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেকভাবে আশ্বস্ত করেছেন যে আপনাদের যদি যোগ্যতা ঠিকঠাক থাকে তাহলে আপনাদের সেক্ষেত্রে যদি নিউ সিলেকশন যেটা হবে আর কি, সেক্ষেত্রে একটা চান্সেস আমাদের থাকবে। এই আর কি আমাদের প্রথম কথা হচ্ছে 7-8 বছরের অভিজ্ঞতা রয়েছে এবং বিগত 13 বছরে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত একটাই এসএসসি হয়েছে, 9 থেকে 12 পর্যন্ত, সেটা হলো 2016 এসএলএসসি। এইটুকুই। আর এই বিষয়টা আমাদের কোনো মানে নেক্সট যদি কোনো পরীক্ষা হয় আমরা যারা শেয়ার ক্যান্ডিডেট আছে আমার দিতে অসুবিধা নেই, হয়তো অনেকে পাস করে যাবে কিন্তু অনেকে পাস নাও করতে পারে, সাকসেস নাও হতে পারে, কিন্তু আমাদের তো কোনো প্রসেসে কোনো ভুল ছিল না, তাহলে আমরা কেন সাফার করব? অর্থাৎ চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারারা কিন্তু পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না, ভরসা করতে পারছেন না। তবে এখন চাকরিহারাদের ভবিষ্যৎ কোন দিকেই যায় এখন সব থেকে সেটাই দেখার পালা। নেতাজি ইন্ডোর থেকে মল্লিকা সর্দার ক্যালকুলেট করে।